থাকার জন্য তো তেমন ভালো জায়গায় পাচ্ছি না। ময়ূরের বাড়ির উঠোনটা একদম ভালো না। ভালো হলে তো আমি এতক্ষণে আমার থাকার জন্য একটা জায়গা খুঁজে পেতাম। ওই ইঁদুর দাদা, এভাবে ময়ূরের উঠোনটা নষ্ট করছো কেন? যে কোনো একটা জায়গায় গর্ত করে তো থাকতেই পারো। তুই চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে। ইঁদুর প্রজাপতির কথা না শুনে তার মতো করে মাটিতে গর্ত করতে থাকে। আর ঠিক তখনই ময়ূরী ও মৌটুসি ঘর থেকে বেরিয়ে আসে। দেখো, আমাদের উঠোনের কি অবস্থা হয়েছে। ওই ইঁদুর তো আমাদের উঠোন একদম নষ্ট করে দিচ্ছে। আর তাই তো, এভাবে চললে তো আমরা আমাদের উঠোনের কোনো জিনিসই চাষ করতে পারবো না। না না, এই ইঁদুরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। কি হলো ইঁদুর, আমাদের থেকে থেমে গেলে কেন? আর তোমার তো দেখি শ্বাস কম নাই, তুমি কার অনুমতি নিয়ে এখানে গর্ত করছো? মানে ময়ূরী, আসলে আমি আমার থাকার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি। তার জন্য তুমি আমাদের উঠোনে ভাবে নষ্ট করবে? না না, তুমি এখান থেকে চলে যাও। তুমি থাকলে আমরা আমাদের উঠোনে ভালোভাবে কোনো সবজি চাষ করতে পারবো না। চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। ময়ূরের মুখে এমন কথা শুনে ইঁদুর রেগে গিয়ে সেখান থেকে টোনাটুনির বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছো? বাইরে এসো, আমি খুব বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কি ইঁদুর, তুমি? কি হয়েছে তোমার? আর আমাদের এভাবে ডাকছো কেন? আসলে আমার থাকার মতো তেমন কোনো জায়গা নেই। কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা যদি আমাকে থাকার জন্য একটু জায়গা করে দিতে তাহলে খুব উপকার হতো। আহারে, তোমার থাকার জন্য কোনো জায়গা নেই? তুমি যদি চাও তাহলে ওই গাছটার নিচে গর্ত করে থাকতে পারো। এতে আমাদের কোনো সমস্যা হবে না। এরপর ইঁদুর টোনাটুনির কথা মতো সেই বড় গাছটার নিচে গর্ত করে থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন, আমাকে ছেড়ে দে ডাইনি, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও এই ডাইনির হাত থেকে। দাঁড়া বলছি ডাইনি, দাঁড়া, পরীকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সাহস থাকলে দাঁড়া ওখানে। অনেকক্ষণ থেকে দেখছি তুই আমার পিছু ছাড়ার কোনো নামই নিচ্ছিস না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে এই পরীর আগে আমি তোকে মারবো। টুনি আয়না হাতে নিয়ে দাঁড়াতেই ডাইনির জাদু ভুলবশত সেই আয়নায় প্রতিফলিত হয়ে ডাইনির দিকে চলে যায়। আর মুহূর্তেই ডাইনি তার নিজের জাদুতে নিজেই ভস্ম হয়ে যায়। আর সাথে সাথে পরিও মুক্তি পেয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ। আজ যদি তোমরা না থাকতে তাহলে ওই শয়তান ডাইনি আমাকে প্রাণে মেরে ফেলতো। হ্যাঁ টনি, তোমাদের বুদ্ধির জোরে আমার প্রাণটাও বেঁচে গেল। তোমরা যদি বুদ্ধি করে আয়নাটা না আনতে তাহলে যে আজ কি হতো। এভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আর ছোট করো না। কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত, আর তাই আমরা তোমাদের সাহায্য করেছি। তোমরা আমার মন জয় করে ফেলেছো টোনাটুনি। তোমরা অনেক ভালো মনের পাখি। আমি তোমাদের উপহার হিসেবে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাই। না না পরি, তা হয় না। আমরা তো শুধু আমাদের কাজ করেছি, আর এমনিতেও আমরা এত স্বর্ণমুদ্রা দিয়ে কি করব? আমাদের জীবন যেভাবে চলছে সেভাবে চললেই আমরা খুশি। কিন্তু তোমাদের যে কিছু নিতেই হবে, না হলে যে আমি ঋণী হয়ে যাব। দাঁড়াও, আমি তোমাদের অন্য কিছু দিচ্ছি। এরপর পরি তাদের একটা সুন্দর মাটির ঘর বানিয়ে দেয়। কি টুনিদের তো আগে থেকে একটা ঘর ছিল, তারপরেও পরি ওদের মাটির ঘর বানিয়ে দিল। ওই ঘরটা যদি আমাকে দিত তাহলে তো খুব ভালো হতো। না না, যেভাবেই হোক টুনিদের ওই মাটির ঘর থেকে তাড়াতেই হবে। আর ওরা চলে গেলে ওই সুন্দর মাটির ঘর হবে আমার। কিন্তু কিভাবে তাড়াবো? দেখি তো, কালো দাদার কাছে যাই, সে হয়তো কোনো বুদ্ধি দিতে পারবে। কালু দাদা, ও কালু দাদা, একটু বাইরে এসো। কি হয়েছে রে, এভাবে চিৎকার করছিস কেন? এরপর ইঁদুর কালুকে সব কথা খুলে বলে। কি, টোনাটুনিকে পরি সুন্দর একটা মাটির ঘর দিয়েছে, কিন্তু আমি যদি ওদের তাড়ানোর জন্য তোকে সাহায্য করি, আমি কি পাবো বল? তুমি চিন্তা করো না কালু দাদা, একবার যদি আমি ওদের তাড়াতে পারি তাহলে মাটির ঘর আমার। তখন না হয় তুমিও তোমার ওই ভাঙা বাড়ি ছেড়ে আমার সাথে থেকো। এরপর কালু ইঁদুরকে তার বুদ্ধির কথা বলতে শুরু করে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। রাত হতেই কালু আর ইঁদুর টোনাটুনির বাড়িতে আসে।
এই টোনাটুনি, আমি তোদের মেরে ফেলবো যদি নিজেদের ভালো চাস। এই মাটির ঘর থেকে পালিয়ে যা। কি টুনি, তুমি কি কিছু শুনতে পেলে? কে যেন আমাদের মেরে ফেলতে চাইছে। ওরে বাবারে টোনা,